এবং এই ঘটনায় রীতিমতো ধরপাকড় শুরু হয়ে গেছে। 3 জন, তাহলে আফরোজকে নিয়ে 3 জন। প্রথমে হামলাকারী, আর হামলাকারীর পর ট্যাক্সি চালক, যে ট্যাক্সি চালক নাকি তাদের নিয়ে এসেছিল, সেই ট্যাক্সি চালকের পর এবার গলসি থেকে আফরোজ। নাকা চেকিং করা হয়েছিল বর্ধমানে, সেখান থেকে আফরোজকে তুলে আনা সম্ভব হয়েছে। যদি এই ট্যাক্সি চালক আর হামলাকারী এই দুজনকে জেরা না করা হতো, তাদের কাছ থেকে জেরা করেই তাদের কাছ থেকেই পাওয়া গিয়েছে আফরোজের সন্ধান। তাদেরকে জেরা করেই আফরোজের সন্ধান মেলে এবং আফরোজও এবার জালে। কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে বিহারের বৈশালী থেকে 3 জনকে আনা হয়েছিল এবং তাদের বন্দর এলাকায় রাখা হয়, ট্যাক্সিতে করে তাদের কসবায় আনা হয়। স্থানীয় এক যুবকের স্কুটারের পিছনে বসিয়ে দেওয়া হয় একজনকে। এবার গুলি না চালিয়ে ভয় দেখানোর নির্দেশ ছিল, অর্থাৎ গুলি চালানোর নির্দেশ ছিল না, শুধুমাত্র ভয় দেখানো, আর তার জন্য 2500 টাকা অ্যাডভান্স। কিন্তু সেসব জালে, সেসব জলে কেন না? পাল্টা প্রতিরোধ আসবে ওদিক থেকে, তা ভাবা যায়নি। গতকালের এই ঘটনার পরে আজ সরেজমিনে পুলিশ কমিশনার ঘটনাস্থলে ঘুরে দেখলেন কোথা থেকে কিভাবে হামলাকারীরা এসেছে আর সেখানে ঠিক কি পরিস্থিতি ছিল, পুরোটা জরিপ করলেন তারা। এবং এই ঘটনায় কোথাও ইন্টেলিজেন্স ফেলিওর নেই তো, গোয়েন্দা গাফিলতি আছে কিনা তা কিন্তু এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সেরকম আশঙ্কাও থাকতে পারে। পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলছেন গোয়েন্দা গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে গুলি করা হচ্ছে, ইন্টেলিজেন্স ফেলিওর, আপনাদের কাছে কোনো তথ্য ছিল না? এইগুলো সবকিছু দেখা হচ্ছে। মেয়র ফিরহাদ হাকিম এরপরে যান, দেখা করেন কাউন্সিলরের সঙ্গে এবং তিনি রীতিমতো ক্ষুব্ধ। কিভাবে ভিন রাজ্য থেকে দুষ্কৃতীরা এই রাজ্যে আসছে, কিভাবে এভাবে হামলা হচ্ছে, পুলিশ তাহলে করছেটা কি? কোথা থেকে এত অস্ত্র আসছে? ভিন রাজ্যের দুষ্কৃতী এ রাজ্যে, ভিন রাজ্য থেকে অস্ত্র আসছে এ রাজ্যে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন মেয়র। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়? তো এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? নাকি মুঙ্গের থেকে আমসা? যারা মুঙ্গের থেকে আমসা আন ধরার জায়গা করো। দুষ্কৃতী মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না, ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়, এটা আটকানোর কথা পুলিশের। পুলিশকে তাই বলছি পরিষ্কার করে আটকান। সবচেয়ে গুরুত্বপূর্ণ গতকালের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ভালো করে দেখুন। একটু যদি আমরা পিছন থেকে দেখি, স্কুটি থেকে যে সময় নামছে দুষ্কৃতী স্কুটি থেকে যখন নামছে, সুশান্ত ঘোষ এখানে বসে রয়েছে, স্কুটি এসে থামলো, সুশান্ত ঘোষ বাকি দুজনের সঙ্গে এখানে বসে রয়েছেন কাউন্সিলর। স্কুটির পিছন থেকে দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে নামছে। কেন বারবার বলছি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখুন। নেমে সরাসরি সুশান্ত ঘোষের একদম কাছে চলে গিয়ে সেখানে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে থাকলো। ভয় দেখানোর নির্দেশ ছিল নাকি, গুলি করার নয়। কিন্তু সামনে যদি বন্দুক থাকে তাহলে আপনি কি করে বুঝবেন যে যাকে যিনি বন্দুক নিয়ে এসেছে সে ভয় দেখাচ্ছে নাকি গুলি চালিয়ে দেবে? অকুত ভয় কাউন্সিলর, ভয় পাননি তিনি এবং তার সঙ্গে যারা ছিলেন সবাই মিলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন এবং তাদের তাড়াকে স্কুটিতে আর উঠতে পারেননি ওই যুবক। হামলাকারীরা স্কুটিতে উঠতে পারেনি। যদি ওই পাল্টা প্রতিরোধ না হতো, ওই প্রতিরোধ না হলে তাহলে এই যুবককে হয়তো ধরা সম্ভব ছিল না, হয়তো পরে ধরা যেত, যথেষ্ট বেগ পেতে হতো পুলিশকে। সঙ্গে সঙ্গে তাকে ধরা গেছে, পরে তার কথা অনুযায়ী ট্যাক্সি চালককে ধরা হয়েছে এবং আফরোজকে ধরা হয়েছে। 3 জন এখনো পর্যন্ত পুলিশের জালে। সবটাই সম্ভব হয়েছে বন্দুকের সামনে সুশান্ত ঘোষ ভয় পাননি বলে। ভয় পাইনি, ভয় পেলে তো আমি লাথি মেরে মেশিনটাকে ফেলতে পারতাম না। আমি ওখানে বসে দেখেছিলাম, যখন আমার গুলি করছিল তখন আমার তাৎক্ষণিকভাবে মনে হলো যে একে কাউন্টার করা দরকার।
এবং আমি তখন লাথিটা মারাতেই কিন্তু সে ব্যাক করলো এবং আমার পাশে আরেকজন ছিল, সেও আমার সঙ্গে মুভ করলো, দুজনে একসঙ্গে মুভ করাতে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন মেশিনটা ফেলে পালানোর চেষ্টা করছি, কিন্তু মানুষ সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে তাকে ধরে নেয়। তবে এই ঘটনার পর তিনি একবার ভেবেছিলেন রাজনীতি ছেড়ে দেবেন। পরে অবশ্য মত বদলান, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেন এবং তিনি ঠিক করেন না, এইভাবেই লড়াইটা তিনি চালিয়ে যাবেন। যেভাবে এতদিন লড়াই চালিয়েছেন, আমাদের ক্যামেরার সামনে বলছিলেন যে সিপিএম আমলেও তারা যেভাবে লড়াই চালিয়েছেন, রাজনীতির লড়াই চালিয়ে যাবেন। তাহলে রাজনীতি ছাড়ার চিন্তা কোথায় এলো? কালকে সাময়িকভাবে এসেছিল বাড়ির লোকের প্রেশার, মেয়ের দিল্লি থেকে ফোন আসলো, সঙ্গে 15 মিনিটের মধ্যে কোত্থেকে জানতে পেরেছে আমি জানি না। ও ফোন করে বললো বাবা অনেক হয়েছে, এবার ছাড়ো। সামগ্রিকভাবে মিলেমিশে এটা ঠিক করেছিলাম যে না, রাজনীতি আর নয়। কিন্তু কাল রাত্রে আবার পরিবারের সঙ্গে কথা হয়েছে, মেয়ের সঙ্গে কথা হয়েছে, যে রাজনীতি ছাড়বো না, রাজনীতিতে থাকবো, থেকেই এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এই ঘটনা যদি আমরা পিছিয়ে যাই, তাহলে সেই সমস্ত শক্তিকে উৎসাহ দেওয়া হবে যারা চায় না যে আমাদের মতো লোকরা রাজনীতিতে থাক। রাজনীতিতে থাকবো, তৃণমূল কংগ্রেসে থাকবো, থেকে এর বিরুদ্ধে লড়াই করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যোগাযোগ করেছিলেন, দলের উচ্চ নেতৃত্ব যোগাযোগ করেছেন এবং প্রত্যেকেই ব্যাপারটা নিয়ে ওরিড। আমরা সিপিএম এর সময় থেকে রাজনীতি করে এসেছি, তখন তো একাই চলতাম, এখনো একা চলতেই স্বচ্ছন্দ বোধ করি। এই সমস্ত দুষ্কৃতীদের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের মোকাবিলা করতে হবে। কিন্তু যে প্রশ্ন সবার মুখে ঘুরছে, সেই একই প্রশ্ন তার মনেও ঘুরছে, কারা ঘটালো এই কাণ্ড? তিনি খুব স্পষ্ট করে মনে করে বলছেন আমাদের যে নিরাপত্তারক্ষীকে, তার নিরাপত্তারক্ষী আছে, তাকে তিনি যখন চলে গেছেন তারপরে, অর্থাৎ কখন কোথায় একা থাকেন, ফাঁকা থাকেন সুশান্ত ঘোষ, রেকি করেই দুষ্কৃতীরা এসেছিল, তেমনই তো মনে হচ্ছে। এক দুদিনের কাজ নয়, এটা দীর্ঘদিন ধরে রেকি করার পরে এই জিনিসটা ঘটেছে। এবং যতটুকু শুনেছি যে লোকাল কোনো ক্রিমিনাল না, বাইরে থেকে ক্রিমিনাল নিয়ে এসে করানো হয়েছে। তাদের পথ দেখানো, আমি কোথায় থাকি, এবং সবচেয়ে বড় কথা আমার সঙ্গে সিকিউরিটি ছিল। আমার সিকিউরিটি আমি ছেড়ে দিয়েছিলাম তাকে একটু আগেই, আমি বাড়ি চলে যেতে বলেছিলাম। আমার সিকিউরিটি যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু জিনিসটা ঘটেনি। সিকিউরিটি চলে যাওয়ার পরেই তো আমার ধারণা দুজন না আরো লোক হয়তো সঙ্গে ছিল, যারা এখানে দাঁড়িয়ে ছিল, তারা হয়তো খবর দিয়েছে। সমস্তটাই তদন্তের মধ্যে আছে। আমি তো রাজনীতির লোক, আমি 35 বছর ধরে রাজনীতি করি। এটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বলে আমার মনে হয় না, এবং বিরোধী দলেরও কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না। এটা কি কারণে হচ্ছে না হচ্ছে সেটা পুলিশ তদন্ত করছে। সুশান্ত ঘোষ মনে করছেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হয়তো এটা নয়। তো এরপর আমরা এবার রাজনীতির খবরে আসবো। আমরা রাজনীতির খবরে আসবো কারণ বঙ্গ রাজনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বীরভূম। আর কোর কমিটির বৈঠকে যখন 1 ঘন্টা বৈঠক, সেই বৈঠকে কেষ্ট কাজল একসঙ্গে এক বৈঠকে, তখন তা নিয়ে চর্চা তো হবেই। সেই খবরে নজর থাকবে বিরতির পর।